গুড ইভিনিং এভরিওয়ান। ব্যাংকিং ইন ইন্ডিয়া করবো আজকে, ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এর জন্য। ইন্ডিয়ান ইকোনমির সেকেন্ড আমি এইটা করাচ্ছি, যেগুলো আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি আগে সেগুলো করাবো। বইতে যেরকম পরপর থাকে আমি ওইভাবে কিন্তু করাচ্ছি না। তো ফার্স্ট পয়েন্ট আমরা পয়েন্ট বেসিসে দেখব। ফ্যাকচুয়াল ডেটা ভীষণ জানা দরকার। কালকে আমরা মানে কাল বা পরশু যেদিন করাবো নেক্সট, সেদিন মনিটারি পলিসি করব। চলো আজকে ভিডিও শুরু করি। ফার্স্ট দেখব কি ব্যাংকিং ইন ইন্ডিয়া স্টার্টেড ইন, মানে এটা হচ্ছে ব্যাংকিং হিস্ট্রির কথা বলছি। ভারতে ব্যাংকিংয়ের যে ইতিহাস ছিল সেইটা সম্পর্কে। সবার প্রথম ব্যাংক কত সালে স্টার্ট হয়েছিল? 1770 সালে। আর দ্বারা আমি কালারটাই চেঞ্জ করে নিই, বিকজ তোমাদের সুবিধা হবে বুঝতে। 1770 সালে হচ্ছে ভারতে ব্যাংকিং স্টার্ট হয়েছিল। এবং কিসের দ্বারা, মানে কি স্টাবলিশের মাধ্যমে? প্রথম ব্যাংক কি ছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। কোশ্চেন কিন্তু আসে। আই থিঙ্ক এবার দিন এনটিপিসিতেই এই কোশ্চেনটা এসেছে যে ফার্স্ট ব্যাংক কোনটা ছিল। তো ব্যাংক অফ হিন্দুস্তান 1770। 2 নাম্বার পয়েন্ট দেখবো যে এরপরে হচ্ছে 3টে প্রেসিডেন্সি ব্যাংক সেট আপ করা হয়। এবং সেই ব্যাংকগুলো কি কি? ব্যাংক অফ ক্যালকাটা 1806 সালে হয়েছিল, ব্যাংক অফ বোম্বে 1840 সালে, ব্যাংক অফ মাদ্রাস 1849 সালে। এই তিনটেকে বলা হয় প্রেসিডেন্সি ব্যাংক, কজ প্রেসিডেন্সিতে ছিল এগুলো। এইবার এই তিনটে ব্যাংক বিভিন্ন সালে তো হলো, বাট এই তিনটে কিন্তু 1921 সালে একসাথে মার্জ হয়ে যায়। একসাথে মার্জ হয়ে এরা কি গঠন করে? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নাম শুনেছ? তো এইটা 1921 সালে তৈরি হয়। কি করে তৈরি হয়? ওই তিনটে ব্যাংক হচ্ছে মার্জ হয়ে গিয়ে। এইবার আমাদের তোমরা বলবে ইম্পেরিয়াল ব্যাংক তো এখন নেই। তো এই ইম্পেরিয়াল ব্যাংক কন্টিনিউড ফাংশনিং টিল 1955। 1921-এ ইম্পেরিয়াল ব্যাংক হলো, 1955 পর্যন্ত ইম্পেরিয়াল ব্যাংক রূপে কাজ করলো। আফটার 1955 ইট গট রিনেমড অ্যাজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মানে বর্তমানে যেটাকে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানি, এটা অ্যাকচুয়ালি 1955 সাল থেকে এই নামে পরিচিত। তার আগে এটা ইম্পেরিয়াল ব্যাংক নামে ছিল। সো তোমাদের কোশ্চেন দিতে পারে স্টেট ব্যাংকের পূর্ববর্তী নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা ভালো করে মনে রাখবে। আর কত সাল থেকে কি হয়েছে এগুলো বলে দিলাম, এগুলো মনে রাখবে। এবার দেখবো আমরা যে 1969 সালে 14টা প্রাইভেট ব্যাংক ওয়্যার ন্যাশনালাইজড। কোশ্চেন করে যে 14টা প্রাইভেট ব্যাংক কত সালে ন্যাশনালাইজড হয়েছিল? জাতীয়করণ। জাতীয়করণ আই থিঙ্ক বাংলায় বলে। তো এটা হচ্ছে 1969 সালে। বাট এটা অনেকে জানো না যে তারপরে আবার যে ন্যাশনালাইজড হয় ছখানা এক্সট্রা আরও ব্যাংক। তো 6 more banks ওয়ার ন্যাশনালাইজড ইন 1980। তো যদি কোশ্চেন করে যে 14টা ব্যাংক কবে ন্যাশনালাইজড হয়েছিল, তাহলে 1969। আর যদি বলে 6টা, তাহলে তার অ্যান্সার কি হয়ে যাবে? 1980। এগুলো ভালো করে মনে রাখবে, ফ্যাকচুয়াল ডেটা, বাট একটু এদিক ওদিক হয়ে গেলেই বিশাল গন্ডগোল। তারপরে দেখবো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সব কটাই ফ্যাকচুয়াল ডেটা বলছি আমি, কিন্তু মনিটারি পলিসি আজকে করাবো না, ওটা আমি নেক্সট ডে করাবো। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের কি কি করতে হবে? প্রথম কথা, এটা কোন কমিশন বা কোন কমিটির রিকমেন্ডেশনে গঠিত হয়েছিল? আরবিআই। তো আরবিআই হিল্টন ইয়াং কমিশনের রিকমেন্ডেশনে গঠিত হয়েছিল। এবার আমাদের জানতে হবে এই কমিটি, হিল্টন ইয়াং এর আন্ডারে যে কমিটিটা গঠিত হয়েছিল, এই কমিটি কিন্তু বিভিন্ন রিকমেন্ডেশনস দেয়। এবার সেই সমস্ত রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1934। তো আরবিআই অ্যাক্ট 1934 পাস করা হয়। আর কেম ইনটু এফেক্ট মানে জানো তোমরা, কার্যকরী হয় এটা 1 এপ্রিল 1935 সাল। তাহলে বুঝলে আরবিআই কবে, যদি বলে আরবিআই কবে প্রতিষ্ঠা হয়, তো 1 এপ্রিল 1935 বলবে তোমরা। আর কোন কমিটির আন্ডারে? তো এটা মানে কার রিকমেন্ডেশনে? হিল্টন ইয়াং কমিশন। তারপরের পয়েন্ট দেখব, ইনিশিয়ালি আরবিআই এর হেডকোয়ার্টার ছিল কিন্তু কলকাতা। আরবিআই এর বর্তমান হেডকোয়ার্টার কিন্তু মুম্বাই, বাট ইনিশিয়ালি কিন্তু এটা কলকাতায় ছিল। কত সাল থেকে কত সাল ছিল? 1935-এ হলো, 1935 থেকে 1937 পর্যন্ত এটা কলকাতায় ছিল হেডকোয়ার্টার। তাহলে যদি কোশ্চেন করে কত সালে আরবিআই এর হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইতে ট্রান্সফার করা হয়, অ্যান্সার কি দেবে? 1938 দিও না, 1937-এই ট্রান্সফার করা হয়েছিল। ঠিক আছে। তারপরে দেখবো যে আরবিআই স্টার্টেড অ্যাজ আ প্রাইভেটলি ওন্ড কোম্পানি। স্বাভাবিক, ন্যাশনালাইজ তো হয়েছে, তো প্রথমে তো প্রাইভেটলি ওন্ড কোম্পানি ছিল, গভর্নমেন্ট ওন্ড ছিল না। তো বাট ইট বিকেম ন্যাশনালাইজড ইন 1949।
1935-এ আরবিআই গঠন হলো, ন্যাশনালাইজড হলো 1949-এ। বাট এটা কোন অ্যাক্টের আন্ডারে হলো তখন? আরবিআই অ্যাক্ট 1948। আর আরবিআই গঠন হয়েছিল কোন অ্যাক্টের আন্ডারে? আরবিআই অ্যাক্ট 1934। এইগুলো ভালো করে খেয়াল রাখবে, ফ্যাকচুয়াল ডেটা বোঝানোর কিচ্ছু নেই। এইবার এইটা অনেকেই জানো না যে আরবিআই কিন্তু শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করছিল না যখন গঠন হয়েছিল। এটা 1947 সাল পর্যন্ত বার্মা মানে তো জানো মায়ানমার, তো বার্মারও সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করতো। আর জুলাই 1948 পর্যন্ত পাকিস্তানেরও সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করতো। আর 1959 পর্যন্ত কুয়েতেরও সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করতো। তো এগুলো ভালো করে মনে রাখবে, এক্সামে সেরকমভাবে আসে না বাট মনে রাখবে। তারপরে হচ্ছে আরবিআই এর ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে কবে পর্যন্ত বলা ধরে ওরা। এবার তোমরা যারা জানো না তারা এইটা ভুল করে দেবে কি ওই 31শে মার্চ 1 এপ্রিলের গল্প, বাট না, ওদের মানে আরবিআই এর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। তো এটা ভালো করে খেয়াল রাখবে কার ক্ষেত্রে কি। আর হচ্ছে দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই, আরবিআই এর সর্বপ্রথম গভর্নর কে হয়েছিলেন? স্যার ওসবর্ন স্মিথ, ভীষণ ইম্পর্টেন্ট। তো ইনি কত থেকে কত ছিল? 1935 থেকে 37 পর্যন্ত। দেন দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই ওয়াজ সিডি দেশমুখ, 1943 থেকে 1949 পর্যন্ত ছিল। সাল অতটা মনে না রাখলেও চলবে। আর মনমোহন সিং ওয়াজ দ্য অনলি প্রাইম মিনিস্টার টিল নাও who also served as governor of RBI during different spans of time. বুঝতে পারলে তাহলে? মনমোহন সিং কিন্তু একমাত্র প্রাইম মিনিস্টার ছিল যে আরবিআই এর গভর্নর হিসেবে কাজ করেছে। তারপরে দেখব it has 4 zonal offices and about 22 regional offices. আরবিআই এর 4টে জোনাল অফিস ছিল আর 22খানা আঞ্চলিক অফিস ছিল। আই থিঙ্ক রিজিওনাল অফিস, আঞ্চলিক অফিসই বলবে বাংলায়। তারপরে হচ্ছে দ্য অ্যাফেয়ার্স অফ আরবিআই আর গভর্নড বাই আ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস। আরবিআই তো মানে চালনা করতে গেলে তো কিছু মানে হেড পার্সন তো লাগবে যাদের দ্বারা চালনা, তো টোটাল 21 জন মেম্বার নিয়ে এটা হচ্ছে। এবার তোমরা বলবে কি করে হয়, আমরা তো জানি 5 জন, বাট না, 21 জন। বাট মেন যেগুলো আমাদের জানা দরকার সবারটাই আমরা জেনে নিই আগে, যে কারা কারা থাকে। অফিসিয়াল ডিরেক্টর থাকে আর নন অফিসিয়াল ডিরেক্টরস থাকে। তো অফিসিয়াল ডিরেক্টরসের মধ্যে যারা যারা তোমরা সেগুলোই জানো, যে গভর্নর থাকবে একজন আরবিআই এর, আর 4 জন ডেপুটি গভর্নর থাকবে। কোনো 4 জনের কমও থাকতে পারে, বাট নট মোর দ্যান 4 অ্যাকচুয়ালি, আসল কথা। এইবার তাহলে টোটাল ওই অফিসিয়াল ডিরেক্টর কজন হয়ে গেল? টোটাল 5 জন। আর এদের নমিনেট করে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নমিনেট করে। আর এদের টেনিওর মানে সময়কাল কতদিন? 5 বছর। তার আগেও এরা ছেড়ে যেতে পারে, মানে এর মানে এই না যে 5 বছর থাকতেই হবে ওখানে। নেক্সট হচ্ছে নন অফিসিয়াল ডিরেক্টর। নন অফিসিয়াল ডিরেক্টরদের মধ্যে কারা কারা রয়েছে? 10টা ডিরেক্টর থাকবে নমিনেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড টেনিওর হচ্ছে তাদের 4 ইয়ার্স। আর 1 ডিরেক্টর নমিনেটেড বাই ইচ অফ দ্য 4 লোকাল বোর্ডস অফ আরবিআই। ঠিক আছে, 4টে যে আরবিআই লোকাল বোর্ডস আছে তাদের প্রত্যেকের দ্বারা একটা একটা করে ডিরেক্টর নমিনেট হবে। আর হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস নমিনেটেড বাই টু গভর্নমেন্ট অফিসিয়ালস নমিনেটেড বাই জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আশা করি এতটা ক্লিয়ার। তোমাদের মেনলি ওই অফিসিয়াল ডিরেক্টরস ওগুলোই জানার দরকার। এবার দেখবো যে বর্তমানে আরবিআই এর গভর্নর কে। গভর্নর হচ্ছে আরবিআই এর বর্তমানে শক্তিকান্ত দাস। কোশ্চেন অনেক সময় দিয়ে দেয় তিনি কততম গভর্নর? 25তম গভর্নর, দেখো পাশে লিখে দিয়েছি। আর ডেপুটি গভর্নর বর্তমানে কে কে আছে, পর পর কে কে হয়েছে সেইতে লিখে দিয়েছি 4 জন। বিপি কানুনগো, এম কে জেন, এম ডি পাত্র, এম রাজেশ্বর রাও। এই লাস্টের দুজন কিন্তু 2020-তে অ্যাপয়েন্টেড হয়েছিল। আর এই এম রাজেশ্বর রাও সবার লাস্টে অ্যাপয়েন্টেড হয়েছে। সো এটা তোমাদেরকে আই থিঙ্ক কোনো একটা ভিডিওতে আমি এটা করিয়েছিলাম, মিক্সড জিকে আই থিঙ্ক। তো ভালো করে ওই ভিডিওগুলোও তোমরা দেখবে, প্লেলিস্ট সেকশনে গিয়ে সমস্ত ভিডিও পেয়ে যাবে। এবার হচ্ছে ফাংশনস অফ আরবিআই। আরবিআই এর ফাংশনগুলো দেখে নেব, দেন আজকে ছুটি। আরবিআই এর ফাংশনস কি? ইস্যুয়ার অফ ব্যাঙ্ক নোটস। ব্যাঙ্ক নোটগুলো আরবিআই ইস্যু করে। এবার কোন কোন নোট? ইস্যু কারেন্সি নোটস এক্সেপ্ট ফর 1 রুপি নোট। তো আরবিআই কি কি করে না? কয়েন্স এবং 1 টাকার নোট এই ছাড়া আরবিআই বাকি সমস্ত কারেন্সি ইস্যু করে। তাহলে এই 1 টাকার নোট আর কয়েন্সগুলো কারা ইস্যু করে?
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে দেখব যে আরবিআই এর বাকি ফাংশনগুলো কি কি। যে আরবিআই কিন্তু গভর্নমেন্টেরও ব্যাংকার, গভর্নমেন্টেরও ব্যাংক হচ্ছে আরবিআই, প্লাস যত ব্যাংক আছে দেশে সমস্ত ব্যাংকের ব্যাংক। এবার ব্যাংকের ব্যাংক মানে আশা করি জানো, ব্যাংকে আমরা কি করি, তো সমস্ত ব্যাংক বা গভর্নমেন্টের ক্ষেত্রে আরবিআই ঠিক সেম ব্যাপারই, সেই জন্য এটা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কি, কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। এই যে $1 সমান সমান এত টাকা, এই সমস্ত যে এক্সচেঞ্জ রিজার্ভ করা হয়, তো সেই ফরেন ডলার বা পাউন্ড যাই বলো, তো সেই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসেরও কাস্টোডিয়ান হচ্ছে আরবিআই। কন্ট্রোলার অফ ক্রেডিট অর মানি সাপ্লাই, রেগুলেটর অফ দ্য ব্যাঙ্কস, ব্যাংকের সমস্ত পলিসি কন্ট্রোল করে, যে মনিটারি পলিসি যেরকম, তো রেগুলেটর অফ দ্য ব্যাঙ্কস। তো এই এতটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও। নেক্সট ডে আমরা মনিটারি পলিসি করব ভিডিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।